আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার শেষ দিনে উৎসবমুখর ক্যাম্পাস, লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ, অভিযোগ ছাত্র দলের প্যানেল ঘোষণা শিবির ও ছাত্র অধিকার পরিষদের। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ, জানালেন ইসি সচিব। ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল, নতুন নিয়োগ ২৭,০০০। একের পর এক দাবি অন্তর্বর্তী সরকারের কাজ কঠিন করে তুলছে, প্রধান উপদেষ্টার অস্বস্তি। দমন নয়, অধিকার রক্ষায় সদয় আচরণ করছে সরকার। এবং সাবেক ডিবি প্রধান হারুন সহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। যাত্রাবাড়ি থানার বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়। এদিন মনোনয়ন নিয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক সংসদের নেতারা। প্যানেল চূড়ান্ত করেছে ছাত্র শিবির। নিজেদের মধ্যে আলোচনা শেষে বাকিরা চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে আগামীকাল। এদিকে নির্বাচনী পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় খুশি সম্ভাব্য প্রার্থীরা। তবে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এমন ব্যস্ততা ঠিক কবে দেখা গেছে তা মনে করতে হবে শিক্ষার্থীদেরই। বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ মুহূর্তে এ যেন উৎসবের আমেজ। সারাদিনে মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে 450। ইসলামী ছাত্র শিবির সকালে মনোনয়ন সংগ্রহ করে জানিয়েছে প্যানেল। সহসভাপতি বা ভিপি প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম ও জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এসএম ফরহাদ। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় আমরা আগামীর বাংলাদেশে বিনির্মাণ করবো। আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। দুপুরে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয়তাবাদী ছাত্র দল নেতারা। চূড়ান্ত প্যানেল ঘোষণা না করলেও সম্ভাব্য ভিপি ও জিএস প্রার্থী হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও জসিমউদ্দিন হল শেখার আহ্বায়ক তানভীর বারী হামিম। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রুশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে, আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অপপ্রচারকারীরা ছড়িয়েছে যে আমরা নাকি ডাকসু চাই না। তাদেরকে আজ বলতে চাই, আপনারা এসে দেখে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারাও। তারাও মঙ্গলবার জানাতে চেয়েছে পুরো প্যানেল। সম্ভাব্য প্যানেলে ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদার। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। এদিকে ডিউ ফার্স্ট নামে প্যানেল ঘোষণা করে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মাহিন সরকার। জোট করতে যাচ্ছে বাম সংগঠনগুলো। গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে, এটি আগে থেকেই ধরা ছিল এবং তারা সেখানে ইলেকশন করবে। তো আমি আমার জায়গা থেকে মনে করেছি যে আমারও ইলেকশন করার মতো যোগ্যতা আছে। প্যানেল করছে ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদও। সব মিলিয়ে মোট 8টি প্যানেল হবার সুযোগ রয়েছে ডাকসু নির্বাচনে। আমাদের যে ডাকসুর প্যানেল হবে, সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার, অফলাইনের মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি। গত 12 থেকে 18 আগস্ট 7 দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 565 জন শিক্ষার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন 1226 জন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের নেতারা বলেন, মব উস্কে দিয়ে ছাত্র দলের সমর্থকদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। তবে ডাকসু নির্বাচনে ছাত্রদল আছে বলেও জানান তারা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবে অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক, সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী প্রতিষ্ঠানটি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নির্বাচনী রোডম্যাপ বা কর্মপরিকল্পনা কবে ঘোষণা করা হবে এই নিয়ে রাজনৈতিক দলসহ জনমনে কৌতূহল, চলছে আলোচনা সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। দুপুরে সেই ইস্যুতে কথা বলেন ইসি সচিব। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। তিনি জানান, নির্বাচনকে উৎসবমুখর করতে কমিশনে জোর প্রস্তুতি চলছে। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। তবে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে আগামী রোববার থেকে পরবর্তী 4 দিন 1800 আপত্তির শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় প্রতিষ্ঠানটি। IRI, our bread and butter or the scope of our programs has focused on political party technical assistance, and so IRI has, for years engaged with the political parties. মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট সুষ্ঠু করতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে 27,500 সদস্য। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে নিষেধাজ্ঞা ছিল না, ভুল বোঝাবুঝির কারণে রিকশা চালক গ্রেফতার হতে পারে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সন্দেহ দূর হচ্ছে না বিএনপির। এ অবস্থায় নির্বাচন কিভাবে নির্বিঘ্ন করা যায় তা নিয়ে আলোচনায় বসেন উপদেষ্টারা। সিদ্ধান্ত হয় পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে 27,500 নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বদলি করা হচ্ছে র্যাবের সব সদস্যকে। এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,400
69 জন, আনসার হলো 5551 জন। কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ধানমন্ডি 32-এ ফুল দিতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রিকশা চালককে কেন গ্রেফতার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়া আপনারাই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। না নাই তদন্ত, ওই রিপোর্ট এখন আমরা পাইনি। অন্য প্রশ্ন করেন। তিনি জানান, হত্যা মামলা থাকায় মাইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নির্দোষ হলে আদালত রিমান্ডে পাঠাতো না। মাইটিভির চেয়ারম্যান চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে যে মামলার কোনো ভিত্তি নেই। আমারে না জিজ্ঞেস করে কোর্টে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন। এখন যদি হয়রানিমূলক হলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না না, কোর্ট সরকারের কথা শুনে না, সরকারের কথা কোর্টেও শুনে না। কোর্ট তো স্বাধীন। যেমন ধরেন যদি একজন বড় ধরা পড়ে গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয়, আপনারা তাদের সম্বন্ধে বলবেন। মব ভায়োলেন্স বন্ধে সরকার আরও কঠোর হচ্ছে বলেও জানান তিনি। মব জাস্টিসটা যত কমায় আনা যায়। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ব্যক্তি স্বার্থে একের পর এক দাবি সরকারের কাজ দিন দিন কঠিন করে তুলছে বলে অস্বস্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চাইলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিন্তু অধিকার রক্ষায় সবার প্রতি সদয় আচরণ করছে সরকার। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। নদীতে বর্জ্য ফেলে মাছের অবাধ প্রবাহ ক্ষতিগ্রস্ত করায় ক্ষোভ জানান তিনি। বলেন, জেলে ও মৎস্যজীবীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত থাকছে মিজান শাহজাহানের রিপোর্টে। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় 3টি ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় সরকার। পরে উদ্বোধনী বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান। নদী শাসন ও বর্জ্য ফেলার কারণে মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। গবেষণায় তরুণদের সম্পৃক্ত করে এ খাতে নতুন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না, তা সে শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করে। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে, এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। তিনি বলেন, মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। এ সময় ব্যক্তি স্বার্থে একের পর এক দাবিতে আন্দোলনের ঘটনায় অসন্তোষ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে। তাকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে। মৎস্য খাতের অপার সম্ভাবনা, বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগাতে বিশেষ জোর দেন প্রধান উপদেষ্টা। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি। মাছে ভাতে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।
জাপান আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ শিক্ষার্থী এবং দক্ষ কর্মী নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তবে সেই প্রক্রিয়ায় সিন্ডিকেট যেন সক্রিয় হতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, অনেক দেশেই অনিয়মের কারণে দক্ষ ও যোগ্য কর্মী থাকার পরও সুনাম হারিয়েছে বাংলাদেশ। জাপানে এমনটি হলে উদীয়মান বাজারটি নষ্ট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বর্তমানে 15,000 শিক্ষার্থী সহ 31,500 প্রবাসী বাংলাদেশি বছরে 900 কোটি টাকা রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে সেমিনারে জানানো হয়। সিন্ডিকেট বা চক্র এগুলো যেন এখানে গড়ে না ওঠে। একটা সুযোগ আছে আমাদের এই অ্যাটলিস্ট জাপানে যাওয়াতে যতদিন সম্ভব ক্লিন রেখে আমরা একটা ট্র্যাক রেকর্ড সেট করতে পারি। রেপুটেশনটা ইম্পর্টেন্ট। আমরা একটা নতুন মোটামুটি বলতে নতুন দেশে, যদিও আপনারা 2018 সাল থেকে এখানে কাজ করছেন, প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রেপুটেশনটা যেন নষ্ট না হয়। বিগত সময়ে শেখ হাসিনার অধীনে বিতর্কিত প্রহসনের নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং ও প্রিজাইডিং অফিসারদের আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব না রাখতে ইসির প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এই সময় রিজভী বলেন, নানাভাবে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা গোপনে ট্রেনিং এর মাধ্যমে নাশকতা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, এর জন্য প্রস্তুত নয় ভোটাররা। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? নির্বাচন কমিশনের প্রতি তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 3 ধারা অনুযায়ী পালন শাস্তিযোগ্য অপরাধে তাদের নামের পাশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত লেখা থাকবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোশ ভাতা পাবেন। রাজধানীর যাত্রাবাড়ি থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গত বছর 5 আগস্ট যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মিছিলের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় দুপুর 2:30টার দিকে আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে এজাহার নামীয় আসামি করেন নিহতের বাবা। এই মামলায় গতকাল নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি। সকালে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালত 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা সেই অস্ত্র দ্বারা অপরাধ করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে র্যাব।
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে দাবি করে র্যাব বলছে, গ্রেফতারের পর জামিন পেয়ে একই সন্ত্রাসীরা আবারও অপরাধে জড়াচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ করছে তারা। তাদেরকে ধরতেও অভিযান চলমান রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান র্যাব 2 এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহ হেল ওয়াদুদ। অস্ত্র যদি বাজারে থাকে সেগুলা একটা স্বার্থান্বেষী মহল এটাকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা তো আছেই। এটার জন্য আমাদের গোয়েন্দা বাহিনীগুলো এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছেন এবং আমরা পরস্পরের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমে এই কাজগুলোকে আরও বেগবান করছি এবং সুনিশ্চিত তথ্যের মাধ্যমে আসামি গ্রেফতারের চেষ্টা করছি। জন্মের সাথে সাথে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মায়ের দুধের অভাবে শিশু অপুষ্টিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, শিশুকে মায়ের দুধ খাওয়াতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থা এনজিওগুলোকে গ্রামে গ্রামে কাজ করতে হবে। শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রতিটি পরিবারে মায়েদের বিশেষ যত্ন নিতে হবে। নির্বাচন নিয়ে টাল বাহানা করলে বাংলার মাটিতে তার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরও যারা বলছে নির্বাচন হবে না, সেটা তাদের অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। মুন্সিগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে, এদেশের জনগণ কোনো সেটা প্রতিহত করবে এবং সে হারিয়ে যাবে। শেখ হাসিনা নির্বাচন নিয়ে তাল বাহানা করছে বিদায় তার পতন গড় খুব ত্বরান্বিত হয়েছে। আবারও যদি কেউ এই নির্বাচনকে নিয়ে গিয়ে তাল বাহানা করে, নির্বাচনকে নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তার মাটি তার অবস্থান মানে বাংলাদেশের মাটিতে হবে কিনা আমার সন্দিহান। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে সৈয়দ মাহমুদুল হক আইসিটি অ্যান্ড ইনোভেশন ল্যাব এবং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক যন্ত্রাংশ ও প্রযুক্তি সম্বলিত এই ল্যাব ও ক্লাসরুম যুগোপযোগী ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার লিয়াকত আলী চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব ডক্টর নজরুল ইসলাম এবং জাপানের সোলারটেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ জাপান ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Playing a pivotal role in building our nation's hard infrastructure, roads, bridges, metro rail systems, and even deep sea ports. These are monumental achievements, and we remain deeply grateful for Japan's unwavering support. এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোর পুলের হাটে অবস্থিত আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিজিও কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ও গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান। তিনি বলেন, নিয়মিত শরীর চর্চা মানসিক উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। প্রতি বছরের মতো এবারও খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজিও কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ও গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে খুব গুরুত্বপূর্ণ। মানসিক উৎকর্ষতা বাড়ায়, যারা শারীরিক কাজ করে, যারা খেলাধুলা করে, তাদের কিন্তু ব্রেন অনেকের চেয়ে অনেক বেশি শার্প।
এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট এবং এই জন্য এটা প্রতি বছর আমাদের এই মানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এট দি সেম টাইম ফেস্টিভ্যালসে এসব আয়োজন করা হয়। মেডিকেলের পড়ালেখার চাপের মাঝে এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক চাপ কমায় বলে জানায় শিক্ষার্থীরা। Bushra Mumtaz from Kashmir, India. As we know that our college, Ad-Din Sakina Women's Medical College, recently organized a sports event where we had this opportunity to appear in various types of games, like we had cricket, we had basketball, we had carom, chess, table tennis, badminton. I also had this opportunity to play badminton here. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা, 500 শয্যা বিশিষ্ট আদ-দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ-দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান সহ সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা। প্রতিযোগিতায় কলেজের বাংলাদেশি এবং ভারতীয় ছাত্রীরা ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে সংঘাত বন্ধে আজ ওয়াশিংটনে বসতে যাচ্ছে বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় অংশ নেবেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের শীর্ষ নেতারা। CNN জানিয়েছে আজ প্রথমে ট্রাম্প ও জেলেনস্কি একান্তে আলোচনা করবেন, এরপর বৃহত্তর বৈঠকে ইউরোপীয় নেতাদের সাথে যোগ দেবেন। সেখানে শান্তি চুক্তি, নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধবিরতি নিয়ে কথা হবে। এদিকে বিবিসি বলছে বৈঠকে ট্রাম্প জেলেনস্কির ওপর যুদ্ধ দ্রুত শেষ করার জন্য চাপ সৃষ্টি করতে পারেন। এর আগে তিনি এই নিয়ে ইঙ্গিত দিয়ে জানান ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং ক্রিমিয়া ফেরত পাওয়াও সম্ভব হবে না। তাই রাশিয়ার সাথে শান্তি আলোচনায় এই দুটি বিষয় বিবেচনায় নিতে কিয়েভের প্রতি আহ্বান জানান তিনি। তবে জেলেনস্কি মনে করেন ইউরোপীয় নেতারা ট্রাম্পকে এই অবস্থান থেকে সরিয়ে আনতে পারবেন। এবারে থাকছে খেলার খবর। শিরোপা জয়ের লক্ষ্যে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান দলের হার্ড হিটার জাকের আলী। বেশ কিছুদিন ধরে ইংলিশ কোচ জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং শিখেছেন জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমনরা। থাকছে পরাগার মানের রিপোর্ট। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো এশিয়া কাপ। 1984 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। অতীতের 16 আসরের মধ্যে রেকর্ড 8 বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। শ্রীলঙ্কা 6 বার আর পাকিস্তান জিতেছে 2 বার। কিন্তু আজও এশিয়া কাপের শিরোপা অধরাই রয়েছে টাইগারদের। ইংলিশ কোচ জুলিয়ান উডের পাওয়ার হিটিংয়ে এবার শিরোপা জয়ের স্বপ্ন লাল সবুজের দলের। আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাআল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। ইংলিশ কোচের অধীনে নতুন নতুন অনেক কিছু শেখা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। এর আগে টানা 2টি সিরিজ জিতে মনোবলের তুঙ্গে আছে টাইগাররা। যার যার সামর্থ্য মতো খেলতে পারলে দলের জন্য ভালো কিছু হবে বলেই জানান জাকের আলী। প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে। যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো ওইরকম ভাবেই প্রিপেয়ার হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখানোর পাশাপাশি তাদের ফিটনেস উন্নতির লক্ষ্যে বেশ কিছুদিন আগে থেকে কাজ করেছেন অস্ট্রেলিয়ান ট্রেনার নাথান ক্যালি। ফিটনেস তো এটা নর্মাল জিনিস, এটা আমরা কন্টিনিউয়াস কিন্তু করতে থাকি। এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে, তো এই জন্য ইন্টেন্সিটিটা বেশি ছিল। বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম, রানিং এগুলো চলতেই থাকে। তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস, এটা চলতেই থাকবে। ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে, আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে। তো এটা চলতেই থাকবে, এটা অফ হওয়ার কোনো চান্স নেই। আগামী 9 সেপ্টেম্বর আরব আমিরাতে এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ হবে 8 সেপ্টেম্বর।
8 দল 2 গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। 11 সেপ্টেম্বর হংকং এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করছে তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার শেষ দিনে উৎসব মুখর ক্যাম্পাস, লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ অভিযোগ ছাত্র দলের, প্যানেল ঘোষণা শিবির ও ছাত্র অধিকার পরিষদের। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ, জানালেন ইসি সচিব। ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল, নতুন নিয়োগ 27,000। একের পর এক দাবি অন্তর্বর্তী সরকারের কাজ কঠিন করে তুলছে প্রধান উপদেষ্টার অস্বস্তি, দমন নয় অধিকার রক্ষায় সদয় আচরণ করছে সরকার। এবং সাবেক ডিবি প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, যাত্রাবাড়ি থানার বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান 5 দিনের রিমান্ডে। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।